যে সুপ্রিম কোর্টে কিন্তু এর বিচার হবে। কেন আমিও মামলাকারী ছিলাম, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলাকারী ছিল। পুলিশ তো প্রচুর এভিডেন্সকে ট্যাম্পার করেছে। সিবিআই এর পক্ষে ইটস বিকামিং ভেরি ডিফিকাল্ট। আসল ঘটনা সামনে আসবে, কারা কারা এভিডেন্স ওয়াইপ আউট করেছে সেই বিষয়গুলো সামনে আসবে। আচ্ছা, প্রথম থেকেই রাজ্য সরকারের স্ট্যান্ডটা খুব ডাউট, যে অর্গান পাচার হতো বা কেউ কেউ বলছে ওখানে পর্নোগ্রাফি নিয়ে সমস্ত কার্যকলাপ হতো। সুপ্রিম কোর্টে তারিখ আসে, তারিখ যাবে, কিন্তু অভয়া কি বিচার পাবে জানার জন্য আজ কৌতুক বাগচির কাছে এসেছি। জানতে চাইবো যে মামলায় শেষ দিন দাদা কি হলো, সুপ্রিম কোর্টের যে কালকে শুনানি হলো তাতে এই মামলার দিকটা মানে কিছু এগোলো কি? দেখুন, প্র্যাকটিক্যালি একটা জিনিস সব থেকে আগে বোঝা দরকার, সেটা হচ্ছে বিচারের যে জায়গাটার কথা আমরা বারবার বলছি। সুপ্রিম কোর্টে কিন্তু এর বিচার হবে, আচ্ছা, বিচারটা হবে কিন্তু ট্রায়াল কোর্টে। সুপ্রিম কোর্ট ইজ প্র্যাকটিক্যালি মনিটরিং দি ইনভেস্টিগেশন। ওকে, এই যে ঘটনাগুলো ঘটেছে, দেখুন হাইকোর্টই তো এটা সিবিআই থেকে মানে কেসটা ওয়াজ ট্রান্সফার টু সিবিআই এট দি ইনস্ট্যান্স অফ দি হাইকোর্ট। আমরা হাইকোর্টে মামলা করেছিলাম, সেখানে আমিও মামলাকারী ছিলাম, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলাকারী ছিল, নির্যাতিতার যে বাবা মা তারাও মামলাকারী ছিলেন, এবং অন্যান্য অনেকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করেছিলেন। কনজয়েন্টলি 5-6টা মামলা একসাথে হিয়ারিং হওয়ার পর হাইকোর্ট প্রথম দিনের শুনানিতেই সিবিআই কে ট্রান্সফার করে দেয়, কনসিডারিং দি গ্রিভিয়াসনেস অফ দি অফেন্স। আর পুলিশের যে ল্যাচেস ল্যাকিউনা দেখে ট্রান্সফার করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এটাকে কেন্দ্র করে সারা দেশ, রাজ্যের ডাক্তার সংগঠনগুলোর মধ্যে একটা আউটরেজ তৈরি হয়, তারা কর্মবিরতি করে, তাদের মধ্যে একটা ল্যাক অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি কাজ করে, একটা লার্জার ইস্যু তৈরি হয়। তখন সুপ্রিম কোর্ট হ্যাড টু ইন্টারভিন, তখন একটা সুমোটো প্রসিডিং তারা ইনিশিয়েট করে। এইভাবেই হচ্ছে মামলাটা হাইকোর্টে ট্রান্সফার হওয়ার পরে হাইকোর্ট প্রথমে বলেছিল যে আমরা সিবিআই ইনভেস্টিগেশনটাকে মনিটর করব। পরবর্তীকালে সিন্স যেহেতু সুপ্রিম কোর্ট সুমোটো প্রসিডিং ইনিশিয়েট করলো, হাইকোর্টে মামলাটা পেন্ডিং অবস্থায় এই মুহূর্তে, যদিও পেন্ডিং, কিন্তু মূলত মামলাটি শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট ইজ মিয়ারলি সুপারভাইজিং দি ইনভেস্টিগেশন ক্যারিড আউট বাই দি সিবিআই, সেখানে স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে, সেই জিনিসগুলো হচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মূল বিচারটা কিন্তু হবে হচ্ছে ট্রায়াল কোর্ট। এই ট্রায়াল কোর্টটা কোথায় যদি ঠিক করে বোঝান আপনি, যে সাধারণ মানুষের জন্য? আমি যে কোনো ক্ষেত্রে বলছি, যে কোনো ক্ষেত্রে ধরুন একটা মানুষ যখন অ্যারেস্ট হচ্ছে, অ্যারেস্ট হওয়ার পরে তার যে নিয়ারেস্ট যে জুরিসডিকশনাল যেই থানার এরিয়াতে, বা যেই ধরুন এইটা টালা পুলিশ স্টেশনের কেস ইনিশিয়েট হয়েছিল, হওয়ার পর এটা যেহেতু ওই টালা পুলিশ স্টেশনটা ওই জায়গাতে পরবর্তীকালে ইট ওয়াজ টেকেন ওভার বাই দি সিবিআই, শিয়ালদা কোর্টে এই রেপ এন্ড মার্ডারের এলিগেশন যেটা ইট ইজ বিং টেকিং প্লেস ইন দিস শিয়ালদা কোর্ট। তো দ্যাট ইজ দি কোর্ট যেখানে মূলত ট্রায়ালটা হচ্ছে। এটা সিবিআই যদি স্পেশাল কোর্টে হয়, তখন সেটা যে স্পেশাল কোর্ট যে তার টেরিটোরিয়াল জুরিসডিকশন যে স্পেশাল কোর্ট, ইট উইল বি টেকেন আপ বাই দি সিবিআই। এটা স্পেশাল কোর্টে খুব সম্ভবত এটা যেটা চলছে সেটা হচ্ছে ওই ইকোনমিক অফেন্সেস যে বিষয়টা রয়েছে আরজিকরকে কেন্দ্র করে, সেটা সিবিআই স্পেশাল কোর্টে হচ্ছে। আর রেপ এন্ড মার্ডার ইনসিডেন্টটা যেটা, সেটা ইট উইল বি টেকেন আপ বাই দি শিয়ালদা কোর্ট। ইনিশিয়াল স্টেজে বিফোর দি এসিজি, এন্ড সাবসিকুয়েন্টলি যেহেতু সেশনস ট্রায়াল অফেন্স, ইট উইল গো বিফোর দি ডিস্ট্রিক্ট জাজ, মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা যে যা আছে। তো দিস ইজ দি ক্রাক্স অফ দি এন্টায়ার থিং, যে এইভাবে মামলাটি শুনানি হবে বা বিচারের জায়গাটা। সবাই একটা জিনিস, এই জিনিসটা আমাদের খুব স্পষ্টভাবে ক্লিয়ার থাকা উচিত একটা জিনিস আমাদের, সেটা হচ্ছে বিচারটা কিন্তু সুপ্রিম কোর্টে হবে না। সুপ্রিম কোর্ট ইজ প্র্যাকটিক্যালি মনিটরিং দি ইনভেস্টিগেশন। মূল বিচারের জায়গাটা কিন্তু সেই ট্রায়াল কোর্ট। কাউকে ধরছে, সেখানে বেল হিয়ারিং হচ্ছে, পরবর্তীকালে সেই অর্ডারটা বিং অ্যাসেলড বিফোর দি হায়ার কোর্টস। তো এটা হচ্ছে ওভারঅল প্রসিজিওর। এখন আমরা যেটা আশা করছি বা ভরসা করছি, সেটা হচ্ছে পুলিশ তো প্রচুর এভিডেন্সকে ট্যাম্পার করেছে। সিবিআই এর পক্ষে ইটস বিকামিং ভেরি ডিফিকাল্ট। এটা মানে খুব স্বাভাবিকভাবে যদি একটা লার্জ স্কেল অফ এভিডেন্স যদি ট্যাম্পার্ড হয়, যদি ওয়াইপড আউট হয়ে যায়, সিবিআই এর পক্ষে ইট বিকামস আ হারকিউলিয়ান টাস্ক। খুব কঠিন কাজ হয়ে যায় সিবিআই এর পক্ষে। তাও সিবিআই, আমাদের আশা ভরসা যে এই ঘটনাগুলো সিবিআই এর ইনভেস্টিগেশনের ফলে যা যা হয়েছে এগুলো সমস্তটা সামনে আসবে, আসল ঘটনা সামনে আসবে, কারা কারা এভিডেন্স ওয়াইপ আউট করেছে সেই বিষয়গুলো সামনে আসবে। এই দিকেই আমরা তাকিয়ে আছি, এবং সেই জায়গা থেকে আমাদের মনে হয় এগুলো যদি ঠিকঠাক করে হয়, নিশ্চয়ই অভয়া বিচার পাবে। অভয়া বলুন, তিলোত্তমা বলুন, কাদম্বিনী বলুন, যেই নামেই ডাকুন না কেন, আমাদের বোন। আমরা সবাই এই ঘটনাতে, আমরা সবাই মর্মাহত, এবং আমরা সবাই চাই এই ঘটনার বিচার। সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে সেখানে বারংবার দেখা যাচ্ছে কপিল সিবাল এমন কিছু কমেন্ট করছেন যেটা রাজ্য সরকার তো বিচার দেওয়ার কথা, রাজ্য সরকারের তিনি তো তার পক্ষে হয়ে কথা বলেন। দেখুন, একটা জিনিস সেটা হচ্ছে প্রথম থেকেই রাজ্য সরকারের স্ট্যান্ডটা খুব ডাউটফুল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিন বলেছিলেন যে সিবিআই হলে আপত্তি নেই। 2-3 দিন পরে বললেন যে না, এখন পুলিশ করছে, করুক, 7 দিনের মধ্যে না করতে পারলে তারপর সিবিআই।
এই কথাটা খুব ইম্পর্টেন্ট। যদি রাজ্য সরকার প্রথমেই যদি মনে করতেন যে সিবিআই কে ইনভেস্টিগেশন করাবেন, প্রথম দিন দিয়ে দিলেন না কেন? তারা এই পিরিয়ডটা ইচ্ছা করে বেছে নিয়েছিলেন এই এভিডেন্স গুলো ট্যাম্পার করার জন্য। এবং দেখুন এই যে সুপ্রিম কোর্টে বারংবার যে মানে তথ্যের অপলাপ, আমি ব্যক্তি কপিল সিব্বলকে বলবো না, সম্পূর্ণটাই হচ্ছে সরকারের যে তথ্য সেটাতে হি উইল হ্যাভ টু অ্যাক্ট অন ইনস্ট্রাকশনস, রাজ্য সরকার যা বলছে তাই বলতে হবে। তো কপিল সিব্বল যেমন বলছেন যে বিভিন্ন রোগী মৃত্যু হয়েছে, এত এই সমস্ত যে ডাক্তাররা কাজ করছে না, এ করছে না, সম্পূর্ণ অনেক ক্ষেত্রে সত্যের অপলাপ করছেন। তো এগুলো বিষয়গুলো সমস্তটাই কন্ট্রাডিক্ট করা হয়েছে সুপ্রিম কোর্টে। কোর্টও বুঝতে পারছে যে তাদের সদিচ্ছা কোন জায়গায়। যেমন ধরুন আমি আপনাকে বলছি, কোর্ট বিগত দুটো হিয়ারিং আগে বললেও যে সিসিটিভি বা হচ্ছে কি অ্যাডিশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স যেগুলো স্টেটের তরফ থেকে এনশিওর করা দরকার, সেগুলো বিভিন্ন ক্ষেত্রে এখনো হয়নি। এবং সেটাকে কালকে এ বলেছে, কালকে সুপ্রিম কোর্টেও কথাটা এসছে, বলছে সাবস্ট্যান্সিয়াল পোর্শন অফ দি ডাইরেকশনস হ্যাজ নট বিন কমপ্লাইড। তো এই বিষয়গুলো আছে। রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো দোষী ব্যক্তিরা এত আরামে ঘুরে বেড়াতো না, বা তাদেরকে আড়াল করার জন্য রাজ্য সরকারের এত প্রচেষ্টা থাকতো না। এখন এখানে একটা লার্জার কনস্পিরেসি আছে। দেখুন আমরা মনে করি এই কনস্পিরেসির পেছনে যারাই আছে, সে যতই পিসির মদত পুষ্ট হোক না কেন, বা যতই পিসে মশাইয়ের মদত পুষ্ট হোক না কেন, বা যতই ভাইপোর মদত পুষ্ট হোক না কেন, সবাই ধরা পড়বে, কেউ ছাড় পাবে না। আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে ডাক্তারদের সেফটি সিকিউরিটির কথা বলেছেন, সাগর দত্তের কথা বলেছেন, এখানে বিএন বোস হাসপাতাল রয়েছে। অ্যাকচুয়ালি আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা, আপনার আশেপাশে হাসপাতালে আপনি কি দেখছেন? আমি যেমন সাগর দত্তর কথাটা আমি কালকেও এক জায়গায় বলছিলাম, যে সাগর দত্ত হসপিটালের যে প্রিমাইসেসটা, কেউ যদি রাত্রিবেলায় 12টার পরে নিয়ে গিয়ে একটা ভিডিও শুট করে, একটু লুকিয়ে করতে হবে, নাহলে মার খেয়ে মরে যাবে। সাতটা জুয়া, মদের ঠেক, যত রাজ্যের বাইরের সমস্ত অ্যান্টি সোশ্যালদের সেখানে আনাগোনা, তাদের ওখানে আড্ডা, এটা সাগর দত্তের আজকের ব্যাপার না, এটা দীর্ঘদিন ধরে। এবং বলা হয় নাকি ছাইগাদা মাঠে দুষ্কৃতীরা পর্যন্ত ওখানে গিয়ে আড্ডা মারে। সব এবং ওই জায়গাটা একটা দুষ্কৃতীদের একটা, তোমাকে কি বলবো, ওই জায়গাটা একটা মুক্তাঞ্চল হয়ে ওঠে রাত্রির বেলার পরে। তো এটা সর্বত্র, শুধু সাগর দত্ত বলে না, যে মফস্বলের বিভিন্ন জেলা হাসপাতালগুলো বা সমস্ত যত রাজ্যের অনৈতিক কার্যকলাপ। আজকে দেখুন এই আরজি কর নিয়ে এত কথা উঠছে যে কম দামি ওষুধ বা ইনএফেক্টিভ মেডিসিন, বা বিভিন্ন এমন অভিযোগ উঠছে যে অর্গান পাচার হতো, বা কেউ বলছে ওখানে পর্নোগ্রাফি নিয়ে সমস্ত কার্যকলাপ হতো। এগুলো তো খুব শকিং নিউজ। তো এই ধরনের ঘটনা, আমার মনে হয় যে এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন হাসপাতালে খোঁজ নিলে দেখা যাবে যে এই ঘটনার উদাহরণ ভুরি ভুরি। কারণ এই যে অনৈতিক কার্যকলাপগুলো, একটা সরকার যখন অনৈতিকতাকে মদত দেয়, তখন তো সেই অনৈতিকতা বা সেই অরাজকতা রাজ্যের সর্বত্র ছড়িয়ে যাবে, এটাই তো ওয়েল এক্সপেক্টেড। ডাক্তাররা আজ ফের কর্মবিরতির ডাক দিয়েছেন। সরকার পক্ষের সাথে আলোচনার পরেও তাদের নিরাপত্তা সঠিকভাবে সুনিশ্চিত হয়নি, তারা এর মধ্যে দাবি করছেন। আমার তো একটা জিনিস, এটা আমার ব্যক্তিগত মত, ওরা যেই জিনিসটা নিয়ে আন্দোলন করছিল, দেখো আমি প্রথম কথা একটা জিনিস স্পষ্টভাবে বলি, সেটা হচ্ছে ডাক্তাররা রুগী দেখবে না বা তারা চিকিৎসা করবে না, এটা আমরা কখনো চাই না, স্বাভাবিক। কিন্তু তাদের যে দাবিগুলো সেগুলোও ন্যায্য। তারা তাদের মতন করে কর্মবিরতি করুক, সমস্তটাই তারা তাদের বেসিক্যালি তাদের রাইট আছে সেগুলো করার, কিন্তু এটা যেন মাথায় রাখে যে কোনো যেন মানুষের কোনো ক্ষতি না হয়। এবং সেটা তারা এতদিনে হতেও দেয়নি, আমার মনে হয় সেটা তারা হতে দেবেও না। কিন্তু আগের বার তারা যেই মুভমেন্টটা উইথড্র করলো, তার কোনো লেজিটিমেট কারণ আমি দেখিনি। তারা যেই মানুষগুলোর অপসারণ চাইলো, তাদের কোনো অপসারণ হলো না, তাদের প্র্যাকটিক্যালি প্রমোশন হয়ে গেল। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো তারা যেন মাথায় রাখে, যে যেই দাবি দাবাগুলো নিয়ে তারা আন্দোলন করছে সেগুলো যেন ফুলফিলড হয়। নিরাপত্তা দেওয়া সরকারের প্রাথমিক কর্তব্য সরকার হিসেবে, সেখানে সরকার নিরাপত্তা দিচ্ছে না, দুষ্কৃতীদের আড়াল করছে। এই রাজ্যে যদি সরকার তার দায়িত্ব কর্তব্যগুলো পালন করতো, তাহলে এই রাজ্যের মানুষেরা তো অভাব অভিযোগ বা এই বিষয়গুলো থাকতো না। আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজ্য সরকার সেগুলো করে না, তাই তো মানুষ পরিত্রাণ চাইছে, তাই তো এই রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছে। কারণ এই সরকারের আমলে মানুষ কোনোভাবে সেফ নয়, কেউ সেফ নয়। একজন আইএএস অফিসারের স্ত্রী, তাকে রেপ করে দিচ্ছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্ট পুলিশের লোকজনদেরকে, যারা নিচুতলার পুলিশের লোক, আলটিমেটলি বলিকা বাকরা তো তারাই হয়, নেতা দাদাদের কথা শুনে কাজ করে, আলটিমেটলি যখন পানিশমেন্ট হয় তখন কেউ পাশে থাকে না। তো ঠিক তাই হয়েছে, একজন আইএএস অফিসারের ওয়াইফ তিনি সেফ নন। সাধারণ মানুষের কি করে সেফটি সিকিউরিটি আমরা এক্সপেক্ট করতে পারি? আরজি করের মতন একটা প্রোটেক্টেড প্লেসে এই ধরনের ঘটনা ঘটছে, আইএএস অফিসারের স্ত্রীর সাথে ধর্ষণের ঘটনা ঘটছে, আমরা কোথায় বসবাস করছি? ডাক্তাররা বলেছিলেন যে তারা আন্দোলনকে অরাজনৈতিক রাখবেন, রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন দল থেকে গেছেন, গোবক স্লোগান দিয়েছেন, কিন্তু সেখান থেকে আজাদি স্লোগান উঠছে, কোথাও কি রাজনীতির অনুপ্রবেশ ঘটছে সেখানে? কিছু ক্ষেত্রে ওদের কিছু লোকজন আছে, তাদের একটুখানি, আমি ওদেরকে ডাক্তার সংগঠনদের বা ডাক্তারদের আমি খুব রেসপেক্ট করেই বলছি,
কিছু কিছু ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম মোটিভেশন মনে হচ্ছে বিষয়গুলো, যেগুলো হচ্ছে সেগুলো ঠিক নয়। কারণ সবাইকে গো ব্যাক স্লোগান দেওয়া, মানুষজন বহু ক্ষেত্রে তাদের প্রতি সলিডারিটি যারা যাচ্ছেন, বা সেই ক্ষেত্রে সেটা যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, তারা যেই ধরনের একটা পিক এন্ড চুজ বিহেভিয়ার করছেন, যে কিছু রাজনৈতিক দলের সাথে একরকম, কিছু রাজনৈতিক দলের সাথে অন্যরকম, এটা বোধহয় কোথাও একটা সামাজিকভাবে একটা সঠিক বার্তা দিচ্ছে না। কারণ এই ডাক্তারদের পেছনে তো বহু সংখ্যক সাধারণ মানুষেরও সমর্থন আছে। তো কোথাও সেই জায়গাটা এগুলো করতে করতে কোথাও এই জায়গাটা নিয়ে এফেক্ট করে যায়। আমরা চাই না যে কোথাও এই বিষয়গুলোকে কেন্দ্র করে তাদের সাথে একটা সামাজিকভাবে একটা সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি হোক, বা একটা কোনো রকম করে একটা মনোমালিন্যের জায়গা তৈরি হোক। তাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, কারণ তারা যে বিষয়টা নিয়ে লড়ছে, ইটস আ লার্জার কজ ফর দি সোসাইটি অ্যাট লার্জ। তাদের এই লড়াইটার প্রতি সম্পূর্ণ সমর্থন, বা তাদের এই লড়াইয়ের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা জানিয়ে বলছি, তারা কিছু ক্ষেত্রে নিজেদেরকে আমার মনে হয় রেকটিফাই করা উচিত। এবার একটা রাজনৈতিক বিষয় আসে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন। কুণাল ঘোষ সেখানে সমর্থন জানিয়ে বা তাকে কনগ্রাচুলেশন জানিয়ে সেখানে একটা খোঁচা দিলেন যে তার তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দিয়েছে এটসেট্রা। এই বিষয়টা মনে হয়েছে এটা ওনারও পাওয়া উচিত ছিল। যেভাবে সুন্দরভাবে একটা সময় সেই ওই প্রিজন ম্যান চাপড়ে চাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতেন, আবার এখন কি সুন্দর অভিনয় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কথা বলেন। এই যে অভিনয়, এই অভিনয় তুমি মিঠুন চক্রবর্তী কেন, অমিতাভ বচ্চন কেন, পৃথিবীর কেউ পারবে না এই অভিনয়। কুণাল ঘোষেরও একটা দাদা সাহেব ফালকের প্রয়োজন আছে। আমি এই তোমাদের মাধ্যমে এটা বলবো যে কুণাল ঘোষকেও দাদা সাহেব ফালকে দেওয়া উচিত। যদিও বড় পর্দায় অভিনয় হয়তো করেননি, কিন্তু এই গান করেছেন একটা রিসেন্টলি। ওই গান সম্পর্কে আমি বলেছিলাম যে কোথায় অরিজিৎ সিং এর গান আর কোথায় রামদিন ধোবার ডাক, গাধার ডাক। এখন এটাকে তুমি কি বলবে, নিজেকে নিজে ব্যঙ্গাত্মক করে তুললে আর কি বলতে পারো তুমি? দাদা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কলকাতা শহরের হেরিটেজ হচ্ছে ট্রাম। সেখানে দেখা যাচ্ছে যে সেটাকে ট্রামকে বন্ধ করে দিতে চাইছে, শুধুমাত্র জয় রাইড হিসেবে একটা রুটে চালাবে। দেখো, এটা সম্পূর্ণভাবে তোমাকে একটা কথা বলি, এটা হচ্ছে এটা কথা আছে না হিন্দিতে, কাহি পেনি গায়ে আর কাহি পেনি সানা। মূলত ধান্দাগুলো হচ্ছে অনেক জমি পড়ে আছে, ওই জমিগুলোর ধান্দা। এখন তৃণমূলের আমলে ফাঁকা জমি পড়ে থাকবে, ছাড়া যায় এই লোভ? ওর মেন ধান্দাটা হচ্ছে ওটা। কলকাতার এত বড় একটা ঐতিহ্য, সেটাকে যদি সরকার ধরে না রাখতে পারে, আজকে ধর ওরা যে যুক্তিটা দিচ্ছে যে ট্রামের জন্য যানজট হচ্ছে, ট্রাম তাকে তো মডার্নাইজডও করা যায় অনেক ক্ষেত্রে, অনেক জায়গাতে, অনেক শহর আছে না, প্লাস মডার্নাইজ করা যায়। এই যে ট্রাম যে কোচ গুলো আছে সেগুলোকে মডার্নাইজ করা, ট্র্যাক গুলোকে মডার্নাইজ করা, অনেক কিছু করা যায়। অনেক দেশে দেখুন, বাইরের দেশগুলোতে যাও, ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোকে যাও, সেখানে দেখো কত সুন্দর মডার্নাইজড ওয়েতে সেখানকার ট্রাম চলছে বা এ চলছে। তো সেই ক্ষেত্রে সরকারের যদি সদিচ্ছা থাকে, যদি সদিচ্ছা না থাকলে, মূল যদি অভিসন্ধি হয় কোথা থেকে মেরে খাবো, কোথা থেকে শুধু বেঁচে খাবো, তাহলে কি করা যাবে? আমাদের এতদিনের ঐতিহ্য, কলকাতার একটা সময় মানে আমাদের সবার ছোটবেলা আমরাও চড়েছি, আমার বাবা কাকারাও চড়েছে, আমার দাদুরাও চড়েছে, এতদিনের পুরনো একটা ঐতিহ্য। কলকাতার সাথে যে ট্রামের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক আছে, একটা নারীর সম্পর্ক আছে, সেটা আজকে কোথাও বিচ্ছিন্ন হতে চলেছে এই সরকারের বদান্যতা। অসংখ্য ধন্যবাদ কৌস্তবদা তোমাকে। আমরা কথা বলছিলাম কৌস্তব বাগচির সঙ্গে, তিনি অভয়ার বিচার প্রক্রিয়া এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আমাদেরকে আলোকপাত করলেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন মাধ্যম।